চারটি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট Q4 রেজাল্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, যে চারটি কোম্পানি নিয়ে তাদের রেজাল্ট নিয়ে আলোচনা করব তাদের মধ্যে হচ্ছে জিও ফিন্যান্স, আমরা অনেকেই পছন্দ করি, ওয়ারি রিনিউয়েবল এনার্জিস, আমাদের স্বরাজ ইঞ্জিনস এবং উইপ্রো। তো এই চারটি কোম্পানির রেজাল্ট নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব। চার্ট আপনাদের আমি দেখাতে পারবো না, কিন্তু রেজাল্টগুলো নিয়ে আলোচনা করব। কোম্পানির রেজাল্ট আপনাকে কি বলে? কোম্পানির রেজাল্ট হচ্ছে একটা আয়নার মতো, যে আয়নাটা আপনাকে বর্তমান পরিস্থিতি দেখায় এবং তার সাথে সাথে ভবিষ্যৎ অবস্থাও কিন্তু আপনাকে দেখায় এই রেজাল্ট। সুতরাং আমাকে যদি ট্রেডিং করতে হয়, আমাকে যদি ইনভেস্টমেন্ট করতে হয়, বর্তমান স্থিতিটাকে যদি জানতে হয় কোম্পানির, এবং যদি ভবিষ্যতের দিকে লং টার্মে ফেলে রাখতে হয় বা আগামী দিনের জন্য আমাকে ইনভেস্টেড হয়ে থাকতে হয়, তাহলে রেজাল্ট কিন্তু বোঝা অবশ্যই দরকার। আমি সেটাই চেষ্টা করব চারটি কোম্পানি দিয়ে। আপনাদের যদি কোনো বিশেষ কোম্পানির রেজাল্ট চান তাহলে কমেন্টে সেটা লিখতে পারেন। আশা করি আমি আগামী দিনগুলোতে আরও কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের সুবিধা হয়। অনেকেই আমি সাধারণত দেখে থাকি যারা রিটেলার, তারা খুব একটা রেজাল্ট নিয়ে মাথা ঘামান না। যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কাজ দেয়, কারণ হচ্ছে রেজাল্ট যদি ভালো হয় তাহলে ইমিডিয়েট এফেক্ট কিন্তু স্টকে পাওয়া যায়। তবে নজর রাখতে হবে সেই রেজাল্টের পূর্বাভাস আগে থেকেই পেয়ে সেই স্টকটা আদৌ বৃদ্ধি দিয়ে থাকতে পারে, অর্থাৎ ইনক্রিজ হয়ে থাকতে পারে, সেটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, চলুন একদম স্ক্রিনে আমরা দেখব যে কোন জায়গাতে আমরা কি ভাবনা ভাবতে পারি। তো Q4 রেজাল্টের প্রথমেই যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরাজ ইঞ্জিনস। স্বরাজ ইঞ্জিনসে আগে মার্কেট ক্যাপিটালটাকে দেখুন, সেটা হচ্ছে 5,000 কোটি টাকার উপর মার্কেট ক্যাপিটাল। সুতরাং বুঝতেই পারছেন কোম্পানিটি বড় কোম্পানি, ভালো কোম্পানি। 16 তারিখে রেজাল্ট বেরিয়েছে এবং আমরা এই চার্টটা যারা আগে দেখেছেন তারা তো দেখেছেন, যারা নতুন যারা দেখছেন তাদের জন্য আমি আগে চার্টটাকে আপনাদেরকে বুঝিয়ে দিই। এটা হচ্ছে মার্চ 2024-এর রেজাল্ট, তারপরের কোয়ার্টার হচ্ছে ডিসেম্বর 2024, তারপরে হচ্ছে মার্চ 2025। তো এই রেজাল্টটা Q4 রেজাল্ট নামে পরিচিত, আমরা সবাই জানি। এখানে ইয়ার অন ইয়ার বেসিসে আপনাদের পার্সেন্টেজ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা দেখানো হয়েছে, এটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখানো হয়েছে, এবং এটা কন্টিনিউয়াস ইনক্রিজিং কিনা সেটা বোঝানো হয়েছে। কন্টিনিউয়াস ইনক্রিজিং মানে কি, অর্থাৎ প্রত্যেকটা কোয়ার্টারের থেকে প্রত্যেকটা কোয়ার্টার বৃদ্ধি পেয়েছে কিনা সেটা বোঝানোর জন্য আমি এইভাবে হিসাব করে রেখেছি। কোন চারটে ডাটা আমরা দেখাচ্ছি? একটা হচ্ছে সেলস কেমনভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ একটা কোম্পানি যদি সেলস বৃদ্ধি পায় তার মানে সে বিক্রি বাটা ভালো করছে। এখন দেখতে হবে বিক্রি বাটা করলে পরে কি সে নেট প্রফিটটা ইনকাম করতে পারছে, জেনারেট করতে পারছে, সেটা দেখতে হবে। এবিটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার সঙ্গে আছে ইপিএস, অর্থাৎ আর্ন পার শেয়ার। প্রত্যেকটা শেয়ারে যারা ইনভেস্ট করে রেখেছেন তাদের কি কোনো লাভ হচ্ছে, অর্থাৎ তাদের কি বাড়ছে পরিমাণটা, সেটাও আমরা দেখব। দেখুন, এখানে কারেন্ট মার্কেট প্রাইসটা নিয়ে আমি আলোচনা করতে পারছি না, এবং এর পিই ডাটাটা আমি এত ডিটেলে যাব না, কেবল ডাটাটা দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 30.3। আপনাদেরকে দেখতে হবে যে এর যে আপনার কি বলবো প্রতিদ্বন্দ্বী যারা, অর্থাৎ সেক্টরের পিই কেমন এবং তাদের সাপেক্ষে বেশি আছে না কম আছে। যাক, পিই একটা আলাদা জিনিস, আপনারা যা জানেন। আমরা কেবলমাত্র নেট প্রফিট, সেলস, ইপিএস এগুলোর উপরে নজর রাখব। তো প্রথমেই আমরা এটাকে দিয়ে শুরু করেছি। আপনারা দেখুন যে মার্চ 2024-এ সেলস ছিল 351 কোটি টাকার। মনে রাখবেন সবই কিন্তু কোটি টাকাতে। 351 কোটি টাকার, সেটা ডিসেম্বর 2024 খানিকটা কমে হয়েছে 346 কোটি টাকা। 346 থেকে মার্চে 2025-এ বাড়ি নিয়ে গেছে 454 কোটি টাকা। এবার ইয়ার অন ইয়ার বেসিসে কেমনভাবে কল্পনা করা হচ্ছে, বা কেমন কল্পনা বলবো না, কেমনভাবে হিসাব করা হচ্ছে। ইয়ার অন ইয়ার বেসিসে মানে হচ্ছে মার্চ 2024 থেকে মার্চ 2025-এ, অর্থাৎ 351 থেকে বেড়ে দাঁড়িয়েছে 454 ইয়ার অন ইয়ার বেসিস। এক বছরের আগের কোয়ার্টারের সঙ্গে এই বছরের কোয়ার্টারে আপনারা দেখতেই পাচ্ছেন বৃদ্ধি ভালো হয়েছে। 29% সেলস কোম্পানিটি বাড়িয়েছে। 29% সেলস কোম্পানিটি বাড়ানো মানে আপনি বুঝতেই পারছেন যে কোম্পানি কিন্তু ভালো কাজ করেছে। এখন হচ্ছে আমি বিক্রি তো প্রচুর করলাম,
কিন্তু তাতে কি আমি আর্ন করতে পেরেছি? যতটা পরিমাণ আর্ন করা উচিত ছিল ততটা পরিমাণ কি আর্ন করতে পেরেছি? আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট কত ইনকাম করতে পেরেছে, সেটা 29%। এই যে 351 কোটি টাকার বিক্রি করেছিল, তাতে লাভ করেছিল 35.2 কোটি। এই যে নেট প্রফিট, এটা কিন্তু সমস্ত ট্যাক্স ইত্যাদি বাদ দিয়ে 35.2 কোটি, সেটা কিন্তু এখন ইনকাম হয়েছে 45.4 কোটি। সুতরাং ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবার কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস মানে হচ্ছে আগের কোয়ার্টারে থেকে, ডিসেম্বর 24 থেকে যেখানে 346, সেখানে হয়েছে 454, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে আরও বাড়িয়েছে, 31% বাড়িয়েছে। দেখুন এবিটটা, সেটা কিন্তু 39% বাড়িয়েছে, এখানেও কিন্তু 29% বাড়িয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। সেলসের যে ফলে যে নেট প্রফিট হয়েছে, সেই নেট প্রফিটটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 41% বাড়িয়েছে, যেটা আগের কোয়ার্টারে মাত্র 32 কোটি টাকা ছিল, সেটা এখন হয়েছে 45 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি সেলসে বাড়িয়েছে, এবিটটা বাড়িয়েছে, আপনার নেট প্রফিট বাড়িয়েছে। এবং তাতে কি সত্যিকারের রিটেলারদের, অর্থাৎ যারা হোল্ডিং করে রেখেছে কোম্পানিটা, রিটেলার বলবো, ইনভেস্টার বলবো, তাদের কি হয়েছে? আর্ন পার শেয়ার, প্রত্যেক শেয়ারে সেখানে কি করতো না, এর যা ভ্যালু ছিল তাতে 28.96 টাকা হচ্ছে আর্ন হতো একটা শেয়ারে, একটা কার বলবো যে যে ইনভেস্ট করে রেখেছেন। সেটা দেখুন ডিসেম্বরে একটুখানি কমেছে 26.3 কোটি টাকা, এবং তার এই কোটি টাকা বলছে এটা টাকাতে, এবং এইটা হচ্ছে 37.39 টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে বাড়িয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বাড়িয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে বাড়িয়েছে 29%, এবং কোয়ার্টার অন কোয়ার্টারে বাড়িয়েছে 42%। তাহলে সব দিক দিয়ে এই কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট করেছে। কিন্তু তাহলে এগুলো নো কেন? কন্টিনিউয়াস ইনক্রিজিং, অর্থাৎ এই কোয়ার্টারের থেকে এই কোয়ার্টার বৃদ্ধি পেয়েছে, এই কোয়ার্টারের থেকে এই কোয়ার্টার বৃদ্ধি পেয়েছে, এমন ঘটনা কি হয়েছে? না, সেটা কিন্তু হয়নি। কারণ ডিসেম্বর 2024 সবারই ক্ষেত্রে খারাপ গেছে, আমরা জানি প্রত্যেক কোম্পানির ক্ষেত্রে, ম্যাক্সিমাম কোম্পানিগুলো খারাপ গেছে। সুতরাং এইটাকে নো হলে পরেও আপনি কিন্তু ইগনোর করতে পারেন, এগুলো কিন্তু ভালো রেজাল্ট করেছে। এখন এখানে আমি একটা আপনাদেরকে বলে রাখি, ভালো রেজাল্ট করেছে মানে কিন্তু আপনি কালকে এরপরে ঝাঁপিয়ে যাবেন না। আমার কথা শুনে আপনারা চার্ট বিশ্লেষণ করুন, আপনারা দেখুন যে কোন জায়গাতে কেনা যাবে কিনা, এবং তারপর সিদ্ধান্ত নেবেন। কোম্পানিটি ভালো রেজাল্ট করেছে, এইটুকু আমি বললাম। এরপরে আমরা যে কোম্পানির সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে উইপ্রো। এবার তো আপনি মোটামুটিভাবে বুঝে গেছেন। উইপ্রোতে দেখুন যে ইয়ার অন ইয়ার বেসিসে লাভ কিন্তু সে করেছে কত? মাত্র 1%। উইপ্রো কিন্তু একটা লার্জ কোম্পানি, নিফটি 50-র অংশ আমরা সবাই জানি। 2,48,000 কোটি টাকারও বেশি সম্পত্তি, পি কিন্তু 18.9। আইটি সেক্টর কিন্তু এই যে আমাদের কিউ4-এ কিন্তু আইটি সেক্টর খুব একটা ভালো করেনি। তার মধ্যে কিন্তু উইপ্রো তবু হলেও একটুখানি ভালো হচ্ছে। সেলস মাত্র 1% বাড়িয়েছে, যেটা আগের কোয়ার্টারে, আগের আপনার কি বলবো ইয়ারে 22,208 কোটি টাকা ছিল, সেটা মাত্র 22,504 কোটি টাকা হয়েছে। এমন কিচ্ছু বৃদ্ধি করতে পারেনি। ডিসেম্বরে কোয়ার্টারের সাপেক্ষে কিন্তু সামান্য একটু বৃদ্ধি করেছে, 200 কোটি টাকার মতো বৃদ্ধি করতে পেরেছে। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 0.83%, এবং ইয়ার অন ইয়ার বেসিসে সেলস বাড়াতে পেরেছেন মাত্র 1%। এবিটটা 6% বাড়িয়েছেন, ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টারে বাড়িয়েছে মাত্র 1.85%। বাড়িয়েছে, অন্যদের তুলনায় বাড়িয়েছে আইটি সেক্টরে, কিন্তু খুব একটা উল্লেখযোগ্য তা কিন্তু আমি বলতে পারছি না। নেট প্রফিট দেখুন, সেলস কিন্তু অতটা পরিমাণ বাড়াতে পারেনি 1%, কিন্তু মার্জিন কিন্তু ভালো রাখতে পেরেছে। যেখানে 2,858 কোটি টাকা ছিল, সেখানে 3,588 কোটি টাকা পড়েছে। অর্থাৎ এটিতে কিন্তু ভালো কাজ করেছে। অর্থাৎ আমি সেলস একই রেখেছি, কিন্তু লাভ করছে বেশি, তার মানে আমি কস্টিংটা কমাতে পেরেছি, তবেই তো আমি লাভ করতে পারলাম। অন্যান্য খরচ আমি কমিয়েছি। এখন কোন ক্ষেত্রে কি খরচ কমিয়েছি সেগুলো কিন্তু দেখার আছে আরও ডিটেলে। সুতরাং আমি মোটামুটি আপনাদেরকে বলছি, এই নেট প্রফিট কিন্তু ভালো রেজাল্ট করেছে এই সেলসের সাপেক্ষে। এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি দেখেন তাহলেও কিন্তু 6% বাড়িয়েছে। ইয়ার অন ইয়ার সব থেকে বেশি বাড়িয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু কমিয়েছে। এবারে ইপিএস, আর্নিং পার শেয়ার দেখুন 26% বাড়িয়েছে। অর্থাৎ যত পরিমাণ প্রফিট সে ইনকাম করেছে, তত পরিমাণই জিনিস কিন্তু তার ইনভেস্টারদেরকেও সে কিন্তু দিয়েছে, যদিও পরিমাণটা খুবই কম, 3 টাকা 2 পয়সা থেকে 20 পয়সা থেকে 3 টাকা 41 পয়সা, কিন্তু পার্সেন্টেজ একই দাঁড়ায়। এবারে আপনি যদি কন্টিনিউয়াস বৃদ্ধি দেখেন, তাহলে কন্টিনিউয়াস কিন্তু বৃদ্ধি পেয়েছে 208 থেকে 319, 22,000, এবং সেখান থেকে 508। এটা কিন্তু কন্টিনিউয়াস, ধীরে ধীরে হলেও পরেও কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং
হয়েছে, এবিটটাও কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং হয়েছে, নেট প্রফিট কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং করেছে এবং ইপিএসও কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং করেছে। অর্থাৎ যে আইটি সেক্টর খুব একটা ভালো রেজাল্ট করেনি তাদের মধ্যে কিন্তু উইপ্রো মোটামুটিভাবে খুব একদম ফেলে দিতে পারবেন না, কিছুটা হলে পরেও কিন্তু সে নিজেকে বাড়িয়ে নিয়ে গেছেন এই লার্জ কোম্পানিটি এবং পি দেখুন 19-এর নিচে। এরপরে আরেকটি কোম্পানি, সেটা হচ্ছে ওয়ারিবল বা ওয়ারি রিনিউয়েবল এনার্জিজ। আমরা এর নাম কম বেশি সবাই শুনেছি, মার্কেট ক্যাপিটাল কিন্তু খারাপ না, 11,500 কোটি টাকারও বেশি, পিই একটুখানি স্লাইটলি বেশি 49.6, কিন্তু আপনি সেক্টরের পিটা দেখবেন তারপর চেক করবেন। এখানে আমরা কি দেখছি, সেলস 74% ইয়ার অন ইয়ার বেসিস বাড়িয়েছে, চারটিখানি ব্যাপার নয়, 74%, যেখানে 273 কোটি টাকা ছিল সেটা 477 কোটি টাকা হয়েছে। এবং যদি আপনি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, সেখানেও কিন্তু 32% বাড়িয়েছে। অর্থাৎ সেলসে সে কিন্তু ভালো করেছে, কন্টিনিউয়াস ইনক্রিজিং করেছে। ইয়েস, এবিটটাতে সে কন্টিনিউয়াস ইনক্রিজিং করতে পারেনি, কিন্তু এবিটটাতে কি দেখাচ্ছেন যে 68% ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 75% বাড়িয়েছে। কন্টিনিউয়াস কেন হলো না? 75 থেকে দেখুন 71, মানে কমেছে, আবার 71 থেকে 126, দারুণ ধরনের এই কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এটা সে ইনক্রিজিং করতে পেরেছে 75%। সুতরাং এটি নো হলে পুরো কিছু যায় আসছে না, এটাকে আমরা টিক দিতে পারি। নেট প্রফিট কত বাড়িয়েছে? মাথা খারাপ করা নেট প্রফিট বাড়িয়েছে 89%, নেট প্রফিট বাড়িয়েছে। যেখানে 51 কোটি টাকা ইনকাম ছিল সেখানে 93.5 কোটি টাকা, প্রায় ডবলের কাছাকাছি বাড়িয়েছে। এবং ইয়ার অন ইয়ার বেসিসে তো দেখলামই, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও ভালো রেজাল্ট করেছে, 75% বাড়িয়েছে। ইপিএস, আর্নিং পার শেয়ার, যারা ইনভেস্ট করেছে তাদেরকেও কিন্তু তিনি দিয়েছেন। নেট প্রফিট যে নিজে ভোগ করেছেন তা নয়, যেখানে 5 টাকা 14 পয়সা ছিল সেখানে 9 টাকা 1 পয়সা করেছে, 75% বৃদ্ধি করেছে কোয়ার্টার অন কোয়ার্টার। আর 4 টাকা 93 পয়সা থেকে 9 টাকা 1 পয়সা করেছে, যেটা 83% বাড়িয়েছে, লাভ করেছে তারা। তার মানে ওয়ারি রিনিউয়েবল এনার্জিজের প্রত্যেকটা সেক্টরকে আমরা টিক করতে পারি এবং এটি কিন্তু ভালো ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সব গ্রিন রেজাল্ট দিয়েছে এবং কন্টিনিউয়াস ইনক্রিজিংই করে চলেছে। ডিসেম্বরে সামান্য একটু ফল রয়েছে এবিটটাতে, তা হোক সেটা কিন্তু ভালো রেজাল্টই করেছে বলা যেতে পারে। এবারে আমাদের পছন্দের সেটা হচ্ছে জিও ফিনান্স। তো জিও ফিনান্স কি দেখাচ্ছে? দেখুন, জিও ফিনান্সিয়াল এর আগের রেজাল্টে কিন্তু ভালো হয়নি, যার জন্য কিন্তু মার্কেট পড়ে গেছিল। জিও ফিনান্সের বা শেয়ার মার্কেট কিন্তু শেয়ার প্রাইসটা কিন্তু পড়ে গেছিল। 18 তারিখে রেজাল্ট বেরিয়েছে, ক্যাপিটাল কিন্তু বিরাট, 1.5 লক্ষ কোটি টাকারও বেশি, আমরা সবাই জানি। পি কিন্তু সাংঘাতিক রকমের বেশি, এটি কিন্তু একটি ফল্ট, এটি কিন্তু একটা মাইনাস পয়েন্ট, 97.1। এবারে ইয়ার অন ইয়ার বেসিসে দেখুন 18% সেলস কিন্তু বাড়িয়েছে, অর্থাৎ আগের বছরে মার্চে যেখানে 414 কোটি টাকা করেছিল 493 কোটি টাকা, বিরাট যে পরিমাণ তা কিন্তু নয়। আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু 13%-13%-এর মতো সে কিন্তু বাড়িয়েছে এটাতে। এবিটটা সেটাতে 6% বাড়িয়েছে আর কোয়ার্টার অন কোয়ার্টারে কিন্তু 8%-এর মতো বাড়িয়েছে। নেট প্রফিট, এই নেট প্রফিটটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য নয়। কারণ কি? ভালো করে দেখুন, সেলসটা 18% বাড়িয়েছে, অর্থাৎ আমি বিক্রি কিন্তু প্রচুর করেছি, কিন্তু আমি সেই তুলনায় ইনকাম করতে পারিনি। সেই তুলনায় আমি যদি একই রকম রেটের লাভ রাখি তাহলে আমার 18%-এ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আমি পারিনি, বরঞ্চ আমি 2% মাত্র প্রফিট করেছি। তাহলে আমার কস্টিং কিন্তু প্রচুর হয়েছে এবং সেলস যে বাড়িয়েছি সেটা কি করেছি, আমি হয়তো ছাড় দিয়ে সেলস করিয়েছি বা কিছু করে সেলস এনেছি, আমি সেলসটা এনেছি, মালটা বিক্রি করতে পেরেছি, কিন্তু সেই তুলনায় প্রফিট কিন্তু ঘরে তুলতে পারিনি। যেখানে 311 কোটি টাকা ছিল সেখানে মাত্র 5 কোটি টাকা। এবার আপনি বলুন, একটা 1,500 কোটি টাকার 1.5 লক্ষ কোটি টাকার কোম্পানি সে মাত্র 5 কোটি টাকা নেট প্রফিট ইনক্রিজ করছে এক বছরে, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য তা আমরা বলবো না। যদিও আমরা ইদানিংকালে দেখেছি যে দাম কিন্তু জিও ফিনান্সের বেড়েছে এবং রেজাল্টটা ভেবেছিল হয়তো আরও ভালো হবে, সেই জন্য কিন্তু দামটা শেষ দিনেও কিন্তু বেড়েছে। এখন দেখার ইনভেস্টাররা খুশি হন কি খুশি হন না। কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বাঁচিয়ে দিলে পরে এটি বাঁচাবে, কারণ এই রেজাল্টটি তো খারাপ হয়েছিল উল্লেখযোগ্যভাবে, আমরা জানি 311 থেকে 295 কোটি টাকা এবং তার জন্য পড়েও গেছিল। কিন্তু 395 থেকে সে কিন্তু লাভটা অনেকখানি আস্তে আস্তে রিকভার করেছে, প্রায় 21 কোটি টাকা কিন্তু এখানে লাভ করেছে, যার জন্য এখানে 2%
হয়ে পরেও এই মার্চ থেকে এই মার্চে 2% হলেও এখান থেকে এখানে কিন্তু 7% বাড়িয়েছে। এটা কিন্তু একটু আশার আলো দিতে পারে ইনভেস্টরদের বা যারা রেখেছিলেন। এবার আর্নিং পার শেয়ার, যারা শেয়ার কিনছে 220, 25, 240, 45, 55, 50-এর কাছাকাছি শেয়ার। আমি দামটা এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারবো না, তাই বলছি না, আমি জানি দামটা কত। তো যাই হোক, 49 থেকে আপনার কত হচ্ছে 46 পয়সা, 49 পয়সা থেকে 46 পয়সা কমেছিল, 46 পয়সা থেকে আবার 4 পয়সা বাড়িয়ে 5 পয়সা হয়েছে, 8% বৃদ্ধি করেছে। অর্থাৎ যদি আমরা দেখি ইয়ারলি, তাহলে রেজাল্টটা খুব একটা উল্লেখযোগ্য নয়, কিন্তু কোয়ার্টারলি রেজাল্টটা দেখলে পরে আমাদের উল্লেখযোগ্য লাগবে, কেবলমাত্র সেলসটাকে বাদ দিয়ে। দেখুন, সেলসটা 12% বাড়াতে পেরেছে কোয়ার্টারে, ইয়ারলি 18, কিন্তু বাকিগুলো দেখুন সবগুলো আমার কোয়ার্টারলি রেজাল্ট ভালো। প্রফিট বেশি ইনকাম করিয়েছি কোয়ার্টারলি, কারণ আমরা স্ট্র্যাটেজিতে নিশ্চয়ই চেঞ্জ করেছি। তো যাই হোক, এই হচ্ছে 4টি কোম্পানির। আমি আরও কোম্পানির রেজাল্ট নিয়ে আসবো। আপনারা যদি কোনো বিশেষ কোম্পানির রেজাল্ট চান, দেখুন আমি তো এখানে যারা ভিডিও শেষ পর্যন্ত শুনছেন তাদেরকে আমি বলি যে সেটা হচ্ছে একটা কোম্পানিকে ঠিক করে বিশ্লেষণ করতে গেলে পরে একটি কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করতে হবে এবং তার সাথে তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে আলোচনা করতে হবে, তাহলে আপনি একটা কমপ্লিট ধারণা পাবেন। তার সঙ্গে কিন্তু আপনাকে চার্টটাও দেখতে হবে, কিন্তু চার্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো না সেবির নিয়ম অনুযায়ী। এখন যদি একটি একটি করে কোম্পানির রেজাল্ট, আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা আছে, কারণ সেটাই পারফেক্ট ওয়ে, আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের কতটা আগ্রহ আছে আপনারা সেটা জানাতে পারেন যে স্যার আপনি 4টে-5টা রেজাল্ট না দিয়ে একটি একটি করে রেজাল্ট দেখান এবং তার সঙ্গে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা নিয়ে ব্যাখ্যা করে একটা ধরন আমাদেরকে দিন। আমি কিন্তু দেব, এইটাই চেষ্টা করব করার। তাহলে পরে হয়তো বেশি ভিডিও করতে হবে, কিন্তু আপনারা ডিটেলে একটু জানতে পারবেন। আপনাদের কেমন অভিমত যে না আমরা এত শুনতে চাই না, আমাদের টুকটুক করে রেজাল্টগুলোকে জানিয়ে দিন যেটি কালকে কাজে লাগবে। তো এমনও করা যেতে পারে যে আমি চটজলদি কিছু কোম্পানির রেজাল্ট ভালো কোনটা খারাপ একটু বলে দিলাম, যাতে আপনারা ট্রেডিং বা ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন। তারপরে ধীরে ধীরে সেইগুলোকে নিয়ে একটু ডিটেলে ভিডিও করা যেতে পারে। কোনটা আপনাদের উপযুক্ত হবে, কোনটা আপনারা চাইছেন সেটা আমাকে বলুন। আরও একটা কমেন্ট আপনারা লিখুন, কয়েকজন বলেছেন যে সেন্সেক্স এবং ব্যাঙ্ক নিফটি বা নিফটি এদেরও অ্যানালিসিস আপনারা চাইছেন। যদি চান তাহলে যদি সংখ্যাটা বেশি না হয় তাহলে কিন্তু করে লাভ নেই, কারণ আমি তো পরিশ্রম করবো, অথচ হয়তো আপনারা দেখবেন না। তো আমি একটা পরিসংখ্যান আপনাদের কাছে চাইছি। যারা সেন্সেক্স চাইছেন, ব্যাঙ্ক নিফটি চাইছেন, তারা একটুখানি জানান যে কেমন আমাদের আগ্রহ। দেখুন, ব্যাঙ্ক নিফটি 2-1 দিন করাই ভালো, কিন্তু সেন্সেক্স যারা নিয়মিত করতে চাইছেন হয়তো করা যেতে পারে। আপনারা চাইলে ব্যাঙ্ক নিফটিও করা যেতে পারে, ফিন নিফটিও করা যেতে পারে। তা আপনারা টোটাল আপনাদের কেমন অভিমত, কারণ এই চ্যানেলটা তো শুধু আমার নয়, চ্যানেলটা তো আপনাদেরও। আপনারা ভাবছেন কি সেটাই আমার কাছে জরুরি। আপনারা যদি চান তবেই আমি করব, কারণ সময় নষ্ট হচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন। আমি যথেষ্ট চেষ্টা করছি করার। এই একদম আমি আমার অফিস থেকে এসে একই রকম ড্রেসে আপনাদের সামনে বসে আমি করছি। সুতরাং আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি অবশ্যই করব। তো আপনারা এই বিষয়টাকে খোলাখুলি, যে যতগুলো জিনিসকে নিয়ে আলোচনা করলাম, কমেন্টে আপনারা একটুকু সেইভাবে যদি লেখেন যে স্যার এইরকম করে করুন, এবং তার সঙ্গে সেন্সেক্সের যে প্রশ্নটা করলাম সেটাও আপনারা করতে পারেন, তাহলে আমি একটা ধারণা করতে পারবো। তো যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই, এবং পরবর্তী আলোচনা আমরা করব অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার, ধন্যবাদ।